মোদি বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন দ্বার উন্মোচনের আশা বিশ্লেষকদের। শেখ হাসিনার প্রত্যর্পণে দিল্লির সাড়া দেয়া নিয়ে সন্দিহান। প্রথম ধাপে প্রত্যাবাসনের যোগ্য হিসেবে চিহ্নিত 1,80,000 রোহিঙ্গা বাংলাদেশকে জানালো মিয়ানমার। রাখাইনে অনুকূল পরিবেশ নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকের। মেট্রো যাত্রায় হরহামেশা একক টিকিট নিয়ে জটিলতা। এমআরটি পাস নিয়েও আক্ষেপ যাত্রীদের। সেবা সহজ করতে জাপান থেকে আনা হচ্ছে অ্যাপ, দেশীয় প্রযুক্তিতে তৈরির পরামর্শ। এবং ট্রাম্পের শুল্ক আরোপে পণ্যের দাম বাড়াবে যুক্তরাষ্ট্র, মাসুল গুনবেন দেশটির জনগণ। রফতানিকারকদের চাপে ফেলতে পারে ক্রেতা প্রতিষ্ঠান, সতর্ক থাকার পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বহুল আলোচিত বৈঠকে মিলিত হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার মধ্যে আলোচনায় শেখ হাসিনাকে ফেরত, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া গঙ্গার পানি বন্টন চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়েও কথা হয়। বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠকটি গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলেও উল্লেখ করেন শফিকুল আলম। ব্যাংকক থেকে নাজমুস সালেহের রিপোর্ট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। থাইল্যান্ডের ব্যাংককে সাংগ্রিলা হোটেলে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত এই বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও। ভারতে বসে পতিত স্বৈরাচারীর উস্কানিমূলক বক্তব্য নিয়েও কথা হয়েছে তাদের মাঝে। স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। শফিকুল আলম বলেন, দুই নেতার বৈঠকে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধ নিয়েও। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকটিকে ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেন প্রেস সেক্রেটারি। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো, তাতে দুদেশের সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক গতিতে ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাজমুস সালেহি, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। এদিকে বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে। শুক্রবার ডক্টর ইউনূস নরেন্দ্র মোদি বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, দুই দেশের সম্পর্ক প্রভাব পড়তে পারে এমন নেতিবাচক কথাবার্তাও এড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. Prime Minister also congratulated Bangladesh on assuming the chair of BIMSTEC and looked forward to the forum further advancing regional cooperation under the leadership of Bangladesh. The Prime Minister expressed his conviction that all issues of mutual interest between the two countries would continue to be addressed and resolved bilaterally through constructive discussions. বাংলাদেশ ভারত সম্পর্ক সুপ্রাচীন, তাই কোনো একক রাজনৈতিক দলের কারণে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। ব্যাংককে ডক্টর ইউনূস মোদি বৈঠক নিয়ে প্রতিক্রিয়ায় এমনই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হলো। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে দিল্লির ইতিবাচক সাড়া নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। মনির হোসেনের রিপোর্ট।
5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হতে থাকে। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তোলে। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিএনপি বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করছে। এতে সম্পর্কের তিক্ততা কমবে বলে মনে করছেন দলটির নেতারা। বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শুধু একটি রাজনৈতিক দলের উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এই বৈঠক ভারত বাংলাদেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশ ভারতের যে একটা সুপ্রাচীন সম্পর্ক আছে এবং সামাজিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক কিংবা অর্থনৈতিক সম্পর্ক আছে, সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি ভারতের কিংবা একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের, তার উপরে বেস করে এই বড় দুটো দেশের মধ্যে আসলে সম্পর্ক থেমে থাকতে পারে না। দুই দেশের সম্পর্ক উন্নয়নে দেয়াল হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়, যদিও শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকরা। ভারতের জন্য এই পুরো বিষয়টাই রাজনৈতিক, যতটা না বেশি কূটনৈতিক কিংবা বাংলাদেশ ভারতের মিউচুয়াল ইন্টারেস্ট, তার চেয়ে বেশি হলো ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। সুতরাং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হিসাব নিকাশ দর কষাকষির পরেই আমরা এই বিষয়ে এক ধরনের ভারতের কাছ থেকে হয়তো সহযোগিতা পেতেও পারি, আবার নাও পেতে পারি। থাইল্যান্ডের এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আপাতত কিছুটা উষ্ণ হলেও ভবিষ্যতে কোন দিকে যাবে তা ভারতের উপর নির্ভর করছে বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন মুক্ত বিশ্ব গড়ার আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হলে পুরো অঞ্চল হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা তার। ব্যাংকক থেকে নাজমুস সালেহীর আরও একটি রিপোর্ট। বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে ব্যস্ত সময় কাটান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার সকাল থেকেই বেশ কয়েকটি অফিসিয়াল সেশনে অংশ নেন সরকার প্রধান। পরে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন বিমস্টেকের সদস্য দেশের শীর্ষ নেতারা। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশেই দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সম্মেলনের সমাপনী দিনের বক্তব্যে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভাবনাময় দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এবারের সম্মেলনে সামুদ্রিক পরিবহন সহযোগিতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে, যা ভূমি বেষ্টিত রাষ্ট্র ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বলেন, 2000 প্রাণের বিনিময়ে নতুনভাবে জেগেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার একটি মজবুত ও স্বচ্ছ অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান ডক্টর ইউনূস। দ্রুত জাতীয় নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য জানিয়ে প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দেন। রোহিঙ্গা সংকট সমাধানে বিমস্টেককে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংকটের সমাধান না হলে পুরো অঞ্চলে বাড়বে হুমকি। দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার আশা প্রকাশ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ, যার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে পথ চলা শুরু হলো বাংলাদেশের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাবে বিমস্টেক। এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে আঞ্চলিক এই জোটটি, এমনই প্রত্যাশা সদস্য রাষ্ট্রগুলোর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। বিমস্টেক সম্মেলনের তৃতীয় দিন সদস্য 7 রাষ্ট্রপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং টার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরের 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান থাই প্রধানমন্ত্রী। এ সময় দুই নেতা নিজেদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় তারা আঞ্চলিক উন্নয়নে পারস্পরিক সহায়তার কথা বলেন। মোহাম্মদ ইউনুস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়ার সাথেও একই দিনে হোটেল সাংগ্রিলায় বৈঠকে মিলিত হন। এ সময় নিজেদের অর্থনৈতিক উন্নয়নে একে অপরকে সহায়তার কথা বলেন দুই নেতা। ইউনুস মোদি বৈঠকে আশার আলো দেখছে বিএনপি। তবে শুধু শেখ হাসিনা নয়, স্বৈরাচারীর দোসরদেরও ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে অসম সব চুক্তি বাতিলও চান তারা। বিএনপি নেতাদের প্রত্যাশা এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রথম বৈঠক হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই বৈঠকে স্বাভাবিকভাবেই উঠে আসে দুই দেশের মধ্যকার অস্থিরতা, সীমান্ত হত্যা বন্ধ, এমনকি দেশ থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের বিষয়টিও। দুই দেশের সরকার প্রধানের এই বৈঠককে ইতিবাচক ও গুরুত্বের সাথে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আশা, শুধু শেখ হাসিনাই নয়, স্বৈরাচারের দোসরদেরও দেশে ফেরত পাঠাতে উদ্যোগী হবে ভারত। একই সঙ্গে গত 1.5 যুগে ভারতের সঙ্গে হওয়া সব বিতর্কিত ও অসম চুক্তি বাতিলের দাবি জানান তিনি। নেহায়তই গুরুত্বপূর্ণ এটা। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব, ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া। ভারতের সঙ্গে যে চুক্তিগুলো, অসম চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেমন বাতিল করা দরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মোদি ইউনুসের বৈঠককে আশার আলো হিসাবে দেখছেন। তার প্রত্যাশা, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদি সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ভারত ও বাংলাদেশের শীর্ষ এই দুই নেতার বৈঠকের ফলে দুই দেশের জনগণের মধ্যেও আন্তরিকতা বাড়বে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। নিঃসন্দেহে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রথম ধাপে প্রত্যাবাসনের জন্য 1,80,000 রোহিঙ্গাকে যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য প্রক্রিয়াধীন আরও 70,000 রোহিঙ্গা। শুক্রবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে বিষয়টি জানান মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উ থান সিও। এদিকে প্রত্যাবাসনের আগে রাখাইনে অনুকূল পরিবেশ নিশ্চিতের পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞের। গেল 14 মার্চ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ক্যাম্প পরিদর্শন করে আবেগঘন বক্তব্যে মানবিক সংকট নিরসন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর ধারাবাহিকতায় এবারের বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে শুক্রবার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশকে সুখবর দিলেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সুয়ে। প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে ইউ থান সুয়ে জানান, প্রথম ধাপে ফেরত নিতে 1,80,000 রোহিঙ্গাকে যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে মিয়ানমার 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। 2018 থেকে 20 সালের মধ্যে বাংলাদেশ 6 দফায় এই প্রাথমিক তালিকা দিয়েছিল। আরও 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাই তাদের ছবি ও নামের অতিরিক্ত পর্যালোচনার জন্য স্থগিত রয়েছে। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। আরও 70,000 রোহিঙ্গার তথ্য, ছবি যাচাই বাছাইয়ে কাজ চলছে। আর এই প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাবাসন ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের কিন্তু একটা বিপক্ষ অবস্থান রয়েছে, কারণ রোহিঙ্গাদেরকে জান্তা সরকার আবার এই যুদ্ধাবস্থার মধ্যে ব্যবহার করছে, বিশেষ করে সম্মুখ সমরের ক্ষেত্রে। এটা যেহেতু আন্তর্জাতিক সংকট, জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা আছে কিনা। আন্তর্জাতিক আইন মেনে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতে মিয়ানমারের সঙ্গে আলোচনারও তাগিদ দেন তিনি। শুধুমাত্র প্রত্যাবাসন বিষয় হবে না, সেখানে আমরা ধারণা করতে পারি যে রোহিঙ্গাদের অধিকারের বিষয়টা নিয়ে আলাপ হবে। মিয়ানমার দিক থেকেও সেখানে বক্তব্য থাকতে পারে। মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে যদি আলাপটা হয়ে থাকে, কি আলাপ হয়েছে এইটা রোহিঙ্গাদের সাথে আলাপ করতে হবে। 2017 থেকে 25 পর্যন্ত চিন্তা করি, দ্বিপাক্ষিক প্রক্রিয়ায় কোন রকম সলিউশন কিন্তু আমরা পাইনি। কাজে শুধুমাত্র মিয়ানমার সম্মত হয়েছে, এটার ভিত্তিতে এটাকে বাস্তবসম্মত সমাধান হিসেবে কোনোভাবেই গ্রহণ করার সম্ভাবনা নেই। পোস্টে আরও উল্লেখ করা হয়, এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে প্রথম বড় একটি পদক্ষেপ। শুধু এই 2.5 লাখ নয়, বাকি 5.5 লাখ রোহিঙ্গাকেও দ্রুততার সঙ্গে যাচাই বাছাই করা হবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ। মতিঝিল থেকে উত্তরা উত্তর মেট্রো 6 থেকে চালু হয়েছে মাত্র 1.5 বছর। এর মাঝে জনমনে একক যাত্রার টিকিট এবং এমআরটি পাসের নানা জটিলতায় সৃষ্টি হয়েছে অসন্তোষ। যাত্রীরা বলছেন, কার্ড ব্যবস্থা সহজ করতে না পারলে আস্থা হারাতে পারে মেট্রো সেবা। কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থা সহজ করতে জাপান থেকে আনা হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। প্রথম থেকেই ছিল পরিকল্পনার ঘাটতিও, তাই এখন ইচ্ছে করলেও সহজ করা যাচ্ছে না মেট্রো পাস ব্যবস্থা। তবে অ্যাপ তৈরির ক্ষেত্রে দেশীয় প্রযুক্তিবিদদের সহায়তা নিলে দীর্ঘমেয়াদী ফল আসতে পারে বলে পরামর্শ বিশেষজ্ঞের। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। কাজীপাড়া মেট্রো স্টেশন, টিকিট ভেন্ডিং মেশিনের লাইনে দাঁড়াতেই ঘটল বিপর্যয়, দেখা দিল যান্ত্রিক গোলযোগ। আঁচ করতে পেরে কল বাটন চেপে ডাকার চেষ্টা করা হলো মেট্রো কর্মকর্তাদের, তবে মিনিট 15 পরেও দেখা নেই কারো। 60 টাকা রাখছে আর 40 টাকা ব্যাক করছে, বাট টিকিট পাইছে একটা, আর একটা মেশিনের সাময়িক প্রবলেমের জন্য ভিতরে সমস্যা হয়েছে। এখন ভিতরে তো কোনো মানুষ নাই। 25 মিনিট বা আধা ঘন্টা যাবত আমরা দাঁড়িয়ে আছি, টিকিট কাটতে পারছি না। অবশেষে যাত্রীদের তোপের মুখে একজন দৌড়ে এলেন, দিলেন সমাধান। 2টি টিকিট কাটার পর আবারও বন্ধ টিভিএম। 3 জন ছিল, ওনারা গেছে, এর মধ্যে আবার সমস্যাটা দেখা দিচ্ছে। কল বাটনের চাপ দেওয়ার পরেও কোনো রেসপন্স আমরা পেলাম না। দ্বিতীয়বারের মতো আবারও এলেন মেট্রো কর্মকর্তা। এবার সময় সংবাদ তার কাছেই জানতে চায়, এতবার কল বাটনে চাপার পরেও কেন ভ্রুক্ষেপ নেই কারো। আসলে সমস্যাটার কারণটা একটু বলে যান, যে আসলে সমস্যা মেশিনে আটকে যাচ্ছে ভাই, মেশিনে টাকা আটকে যায়। কল বাটন চাপার পর দেরি হয় কেন? ওইটার কল বাটনটা অ্যাক্টিভ। একক যাত্রা টিকিট নিয়ে এমন অভিযোগ যাত্রীদের কাছ থেকে আসে হর হামেশাই। শুধু তাই নয়, এমআরটি পাস নিয়েও আছে আক্ষেপ। একক যাত্রা টিকিটের ভোগান্তি কমাতে আনা হয়েছিল এমআরটি পাস, তবে এ নিয়েও সাধারণ যাত্রীদের মাঝে অসন্তোষ দেখা গেছে। সাধারণ যাত্রীরা তাই এখন বলছেন, এখন মেট্রো রেলের এমআরটি পাস ব্যবস্থা আরও বেশি সহজ করা প্রয়োজন। সবার কাছে মোবাইল অ্যাক্সেসটা সবসময় থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাসেলটা কম হয়ে যেত, সময়টা আরও বাঁচত। একটা অ্যাপস হয়, এটা খুবই সময় উপযোগী হবে বলে আমি মনে করি। ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশি এক তরুণ খুব অল্প খরচে এরই মধ্যে তৈরি করেছে এমআরটি বাড্ডি নামে নতুন এক মোবাইল অ্যাপ। রিচার্জ করা না গেলেও এর মাধ্যমে কার্ডে থাকা ব্যালেন্স থেকে শুরু করে যাবতীয় তথ্য যাচাই করা যায় মোবাইলের মাধ্যমে। তবে প্রশ্ন হলো, ব্যক্তিগত উদ্যোগে একজন তরুণ উদ্যোক্তা এই পদক্ষেপ নিতে পারলে কেন পারছে না মেট্রো কর্তৃপক্ষ? জাপান একটা গ্রান্টের মাধ্যমে আমাদের অ্যাপসটা করার একটা প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। এখন আমরা এটা নেব কিভাবে নেব, এই প্রক্রিয়াটা ডিটিসি এসে আলাপ করছে। পাশাপাশি ডিটিসি থেকে একটা ইউআই কল করা হয়েছে অ্যাপসটা তৈরি করার জন্য, সেখানেও এটা আমরা চেয়েছি, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। খুব দ্রুতই আমরা মেট্রো অ্যাপসে যাব। সফটওয়্যারটা আমার উপর দিয়ে দিল,
এটা মেইনটেনেন্সের জন্য যদি একটা বড় অঙ্কের টাকা আমাকে গুনতে হয় প্রতি মাসে, সেই দায়টা নিয়ে যে কর্তৃপক্ষ নেবে তাদের কিন্তু ভাবার একটা বিষয় আছে। বিশেষজ্ঞ বলছেন, বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে দেশীয় প্রযুক্তিবিদদের সহায়তা নিলে দীর্ঘমেয়াদী ফল আসত। প্রথম থেকেই ঘাটতি ছিল পরিকল্পনার। বড় বড় প্রকল্প যখন আমরা নেওয়া শুরু করলাম, এই প্রকল্পগুলিতে যে নেগোসিয়েশন বা দর কষাকষির যে বিষয়টা, সেখানেও আমাদের সক্ষমতার ঘাটতি ছিল। আমাদের প্রযুক্তি দেশীয় প্রযুক্তিতে যদি আমরা কোনো সফটওয়্যার এবং হার্ডওয়্যার এটা ডেভেলপমেন্ট করতে পারি, আসলে আমাদের সুযোগ থাকে পরবর্তীতে এটাকে আপগ্রেডেশন করার। ভোগান্তির অবসান করতে প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে মেট্রো কর্তৃপক্ষ, এমনটাই দাবি সাধারণ যাত্রীদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। আর কোনো জটিলতা নয়, চূড়ান্ত অনুমোদন পেতে একনেকে উঠছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। একনেকে অনুমোদন পেলেই বিশ্ব ব্যাংকের সঙ্গে 650 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি সই করবে বাংলাদেশ। পতেঙ্গা উপকূলের এ বন্দরে 3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষায় রয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এই ধুধু বালুচরে 2026 সালের মধ্যে অপারেশনে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনালের, কিন্তু এখনো তৈরি হয়নি স্থাপনা। ভূমি অধিগ্রহণ, বিনিয়োগ, ডিজাইন সংশোধন এবং অর্থায়ন সহ নানা জটিলতায় বারবার পিছিয়েছে এই বন্দর নির্মাণের কাজ। বে টার্মিনাল পজিশনটা সুইটেবল পজিশন, কারণ যেটার কানেক্টিভিটি অলরেডি আছে, যেটার জন্য আলাদা রোড কানেক্টিভিটি প্রয়োজন নাই, যেটার সাথে পুরো ঢাকা সারা বাংলাদেশের কানেক্টিভিটি আছে। তবে সব জটিলতা নিরসন করে ইতিমধ্যে প্রি একনেকে অনুমোদন হয়ে গেছে এই প্রকল্পের, আর ডিপিপি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই একনেকে উঠবে। একই সঙ্গে বে টার্মিনালের ব্রেক ওয়াটার সিস্টেম তৈরিতে বিশ্ব ব্যাংকের সঙ্গে 650 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আনা হয়েছে। ডিপিপি অনুমোদিত হওয়ার পরপরই বিশ্বব্যাংকের সাথে সরকারের একটা লোন এগ্রিমেন্ট হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে। 6 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের 3টি অংশের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জেটি 1500 মিটার, সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত জেটির দৈর্ঘ্য হচ্ছে 1225 মিটার করে। এতে দুই দেশের বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে 3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। প্রি একনেকও হয়ে গেছে, এখন জাস্ট একনেকে উঠবে আর কি। একনেকে ওঠার জন্য আগে কিছু আমাদের আছে, তথ্য চেয়েছে, ওই তথ্যগুলো আমরা দিব। এই মাসে না হলে আগামী মাসের প্রথম অধ্যায়ে আপনারা দেখবেন যে এটা হয়তো একটা ফলাফল পাবেন। চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র জোয়ারের সময় জাহাজ আসা যাওয়ার সুযোগ রয়েছে, তার বিপরীতে সাগরের উপকূলবর্তী পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় ভাটার সময়ও 14 মিটার গভীরতার যে কোনো আকৃতি জাহাজ সহজে নোঙ্গর করার সুযোগ পাবে এই বে টার্মিনালে। শহর থেকে একটু বাইরে অবস্থান এবং সেখানে আমরা অধিক পরিমাণে ড্রাফট পাবো এবং টার্মিনাল সাইজ হবে বিশাল, 24 আওয়ার্স নেভিগেশন থাকবে। বছরে 50 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতার এই বন্দরে নৌপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা থাকছে। বর্তমানে চট্টগ্রাম বন্দর বছরে কন্টেনার হ্যান্ডেলিং করছে 30 থেকে 32 লাখ কন্টেনার এবং 12 কোটি মেট্রিক টন কার্গো পণ্য। ভূমি অধিগ্রহণ, ডিজাইন প্ল্যান সহ নানা জটিলতায় সময় ক্ষেপণ হয়েছে অন্তত 3 বছর, অথচ এই বিজনেস হাব বে টার্মিনালে বিনিয়োগ করতে বিশ্ব ব্যাংকের পাশাপাশি আরব আমিরাত এবং সিঙ্গাপুর প্রস্তুত হয়ে আছে। তবে আর সময় ক্ষেপণ নয়, এবার নির্ধারণ করা হয়েছে 2029 সালের মধ্যে অপারেশনে যাবে এই বে টার্মিনাল। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। ট্রাম্পের খ্যাপাটে শুল্ক আরোপের মাসুল দিন শেষে দেশটির নাগরিকদেরই গুনতে হবে, তাই এর কতটা নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানিকারক দেশে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। তবে ক্রেতা প্রতিষ্ঠানগুলো শুল্ক ভার উৎপাদকদের কাঁধে চাপানোর চেষ্টা করতে পারে বলে শঙ্কা তাদের। এদিকে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে সুবিধা না দিয়ে উল্টো শুল্কের চাপে ফেলাকে অন্যায্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর যে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাতে রপ্তানিকারক দেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে সেই হিসাব মেলাতে সময় লাগলেও ভোক্তা হিসেবে দিন শেষে এর পুরো চাপ বহন করার কথা মার্কিন নাগরিকদেরই। তবে তাদের স্বস্তি দিতে ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাকের দাম কমিয়ে দিয়ে ক্রয়াদেশ দেওয়ার চেষ্টা করতে পারে বলে সতর্ক করছেন ব্যবসায়ী নেতারা। বায়াররা হয়তো এখন তারা ওই দেশের কাস্টমার, বায়াররা হয়তো এখন ভাববে কি হয় কি দাঁড়ায় একটু আমরা দেখি। আমার কাছে মনে হচ্ছে যে একেবারে প্রাথমিক ইমিডিয়েট যেই প্রেসারটা আমাদের উপর আসবে
সেটা হচ্ছে এই প্রাইস প্রেশার। এই অবস্থায় উদ্যোক্তারা যেন কম দামে ক্রয়াদেশ না নেয়, আবার ক্রয়াদেশও হাতছাড়া না হয় তা নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানিকারকরা। এখন এইটার ফল কোন দিকে যাবে এটা একটু সময় না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। সুবিধা নেওয়ারও সুযোগ আছে যদি আমরা ভালোভাবে এটা নেগোসিয়েশন করতে পারি। সরকারেরও একটা পলিসি নেওয়া দরকার, যদি শেষ পর্যন্ত রপ্তানিকারকরা এই নেগোসিয়েশনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে সরকার কিভাবে তাদেরকে এই সময়ে একটা সাপোর্ট দিতে পারে। স্বল্পোন্নত দেশ হিসেবে পণ্য রপ্তানিতে বাংলাদেশের সুবিধা পাওয়ার কথা থাকলেও নানা শর্তে বঞ্চিত করছে মার্কিন প্রশাসন। আবার উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির পর মিলবে না অগ্রাধিকারমূলক কোনো বাণিজ্য সুবিধা। এই অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক চুক্তি করার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমরা কিন্তু এমনিতেই 15% দিয়ে মার্কিন বাজারে যাচ্ছিলাম, তো সেখানে অন্যান্য দেশের সাথে যদি আমি তুলনা করি তাহলে বাংলাদেশের উপরে যেটা চাপানো হয়েছে এটা খুবই অন্যায্য হয়েছে তুলনামূলক বিচারে। এখন আমাদেরকে একটা হয়তো সুযোগ আছে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করার। বাংলাদেশ থেকে মার্কিন বাজারে পোশাক আমদানিতে নতুন করে ট্রাম্পের আরোপ করা 37% সহ মোট 52% শুল্ক দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ঘোষণার পরই মার্কিন অটেক্সা জানালো চলতি বছরের প্রথম 2 মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক শীর্ষ 5 দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি বাংলাদেশের, এরপরই রয়েছে ভারত। তবে ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরের হিসেবে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশটি। দীর্ঘদিন উচ্চ মূল্যস্ফীতির চাপ সয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মার্কিন অর্থনীতি। এরই ধারাবাহিকতার প্রমাণ চলতি বছরের প্রথম 2 মাসে 1355 কোটি 1,89,310 ডলারের তৈরি পোশাক আমদানি করেছে দেশটি, যা গত বছরের একই সময়ের চেয়ে 11.21% বেশি। এই ধারায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। মার্কিন বাণিজ্য দপ্তর ওটেক্সার তথ্য, গেল ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাসে দেশটিতে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি হয়েছে 150 কোটি 7,67,574 ডলার মূল্যের, যা 2024 সালের একই সময়ের তুলনায় 26.64% বেশি। তবে বাজার দখলের দিক দিয়ে তৃতীয় অবস্থানেই রয়েছে। প্রবৃদ্ধির হিসাবে এর পরের অবস্থানেই রয়েছে তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ ভারত। বছর ব্যবধানে গেল জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্কিন বাজারে ভারতীয় পোশাকের রপ্তানি আয় বেড়েছে 25.7%। তবে এক বছরের হিসাবে ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি প্রবৃদ্ধি 12.35% হয়েছে ভারতের। বাজার হিসায় দেশটির অবস্থান বাংলাদেশের পর। ভারতের পরে প্রবৃদ্ধিতে এগিয়ে মার্কিন পোশাকের বাজারে চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলা এশিয়ার আরেক দেশ ভিয়েতনাম। 19.38% বাজার হিস্সা নিয়ে মার্কিন বাজার দখলে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। প্রবৃদ্ধিতে চতুর্থ অবস্থানে রয়েছে চীন। অন্যান্য দেশের তুলনায় গেল এক বছরে দেশটির প্রবৃদ্ধি বেশ কম, তবে 20.44% বাজার হিস্সা নিয়ে প্রথম অবস্থান ধরে রেখেছে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় শীর্ষ দেশটি। এদিকে শীর্ষ 5 দেশের মধ্যে গেল ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাসে মার্কিন বাজারে ইন্দোনেশিয়ার তৈরি পোশাক রপ্তানি কমেছে 18.27%। 5.76% হিস্সা নিয়ে বাজার দখলের দিক দিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে দেশটি। অন্তরা সেন, সময় সংবাদ। রাজধানীর বাজারে এখনো ক্রেতা ফেরেনি, তবে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের দাবি, সপ্তাহ ব্যবধানে কারওয়ান বাজারে ব্রয়লারের দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা, 20 থেকে 60 টাকা কমেছে সবজির দাম। স্থিতিশীল রয়েছে ডাল, চাল, চিনি সহ মুদিপণ্যের বাজার দর। সংকট নেই ভোজ্য তেলেও। রাজধানীর কারওয়ান বাজারে পর্যাপ্ত পণ্যের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা, তবে নেই ক্রেতার ভিড়। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা, তবে এখনো সেভাবে তৈরি হয়নি নিত্যপণ্যের বাজার থেকে পণ্য কেনার চাহিদা যোগান তত্ত্বে। তাই গেল সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 60 টাকা কমে মিলছে পটল, বেগুন, সিম সহ বিভিন্ন সবজি। লেবু 120 টাকা ডজন ছিল, সেটা আজকে 80 টাকা 70 টাকা ডজনে চলে আসছে। বরবটি, তারপর সাজনা, ঢেঁড়স সবকিছুর দামই তুলনামূলকভাবে কম। এখন তো হাঁটতে খুব ভালো লাগছে, অন্য সময় তো অনেক ঠেলাগুতা থাকে, আর সবজির দামটাও একটু আগের চেয়ে কম। কিছুদিন বদ্ধ ছিল, প্রচুর হয়ে গেছে, দেশে আইতে পারে না, ঢাকা আমদামি হয় না, এগোতে সব দিকে সস্তা। দোকানদাররা পড়ছে এখন মাল লইয়া বিপদে। বটবটি কিনছি 10 টাকা কেজি, রাইতে বেচছি 5 টাকা কেজি, কাস্টমার নাই। রমজানের শেষ দিকে বাড়তে থাকা ব্রয়লারের দামও কমেছে বলে জানান বিক্রেতারা। ব্রয়লার বেচতেছি 195 থেকে 200 টাকা,
লেয়ার মুরগিটা বেচতেছি 300-310 টাকা। দেশি মুরগিটা মার্কেটে এখনো আসে নাই। ডাল, চিনি, আটা সহ মুদি পণ্যের বাজার দর স্থিতিশীল। বিক্রেতারা জানান ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হলেও আগের দামেই স্বাভাবিক সরবরাহ রয়েছে ভোজ্য তেলের। জিনিসপত্র মোটামুটি আছে, আগের রেটই আছে, বাড়েও নাই কমেও নাই। ঈদবাঙ্গা বাজার এখনো আমদানি হয় না জিনিসপত্রের, মোটামুটি সহনীয় আছে। ডালের দাম একটু কমের দিকে আছে, যেমন ছোলাটা রমজানে ছিল 110 টাকা, এখন 100 টাকা বিক্রি হইতেছে। খেসারি একটু কমছে, বুটের ডালও একটু কমছে হালকা। বাজার ঘুরে জানা যায় ঈদের দাম বৃদ্ধির পর বর্তমানে স্থিতিশীল রয়েছে রাজধানীর চালের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, ব্রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। পুণ্য লাভের আশায় ময়মনসিংহে চলছে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রহ্মপুত্র নদের থানাঘাট এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। মোচনের আশায় প্রতি বছরের মতো এবারও কিন্তু স্নান উৎসবে সামিল হয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এই ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে কিন্তু ভোরের আলো ফোটার আগেই শিশু থেকে বৃদ্ধ সব বয়সী নারী পুরুষ কিন্তু এখানে হাজির হয়েছেন এবং যে স্নান তাদের স্নান উৎসব সেটি কিন্তু তারা পালন করছেন। তো এই প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপমোচনের আশায় এই ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে স্নান করতে আসেন। তারা জানিয়েছেন যে ব্রহ্মপুত্র জলের মাধ্যমে পাপমুক্ত হয়েছিলেন বিশুর অবতার পরশুরাম মুনি। হিন্দু ধর্মাবলম্বী লোকজন মনে করেন মহাভারতের বর্ণনা মতে পরশুরাম মুনি পাপমুক্তির জন্য ব্রহ্মপুত্র নদে যে স্থানের জলে স্নান করেছিলেন তা লাঙ্গলবন্দে অবস্থিত। সেই থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এই সময়ে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। এই স্নানের ফলে ব্রহ্মার সন্তুষ্টি লাভের মাধ্যমে পাপমোচন হয়। পরশুরামের পাপ থেকে মুক্তি হওয়ার কথা স্মরণ করে কিন্তু বছরের পর বছর ধরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে কিন্তু এই নগরীর ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাট থেকে শুরু করে এই থানার ঘাট এলাকায় মানুষের ঢল নেমেছে। আমি এখন আছি এই থানাঘাট এলাকায়। এখানে আজকে সকাল থেকে ভোর থেকে কিন্তু পুণ্যার্থীদের স্নান শুরু হয়েছে এবং বিভিন্ন বয়সী নারী পুরুষ তারা স্নান শেষে যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটি কিন্তু সম্পন্ন করছেন এবং তারা বলছেন যে সারা বছর যে পাপ হয়েছে সেই পাপ আজকের এই স্নানের মধ্য দিয়ে সেই পাপ মোচন হবে, এমনটি আসলে তারা বলছেন। এবং সেই বিশ্বাস থেকেই গতকালকে আমরা দেখেছি যে শুক্রবার বিকেল থেকেই ময়মনসিংহ এর আশেপাশের বিভিন্ন জেলা থেকে এই সনাতন ধর্মের যে পুণ্যার্থী রয়েছেন সেই পুণ্যার্থীরা এই বিভিন্ন মন্দিরে এসেছেন এবং ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেটি সম্পন্ন করেছেন। এবং আজকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তাদের শিশু থেকে শুরু করে পরিজন সবাইকে নিয়ে তারা কিন্তু এখানে এই ব্রহ্মপুত্র নদের এই কাচারি ঘাট থেকে শুরু করে থানাঘাট বিভিন্ন স্থানে তারা এই যে স্নান সেই স্নান তারা সম্পন্ন করছেন। এবং এটিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্থানে গ্রামীণ মেলা বসেছে এবং এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন কিন্তু এই স্নান উৎসবকে ঘিরে বিভিন্ন স্থানে অন্তত 20টি চেঞ্জিং রুম তারা স্থাপন করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু সব ধরনের কাজ করছেন। গতকাল থেকে আমরা তাদেরকে দেখেছি। তো এই ছিল ময়মনসিংহের থানাঘাট থেকে যে এই স্নান উৎসব, সেই থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় রয়েছেন মাত্র 27 জন লাইফগার্ড কর্মী। কোনো উদ্ধারকারী সরঞ্জাম ছাড়াই 2 শিফটে 12 জন করে দায়িত্ব পালন করছেন 3টি পয়েন্টে। এতে দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষার সংখ্যা বাড়ছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট।
কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের টানা ছুটিতে প্রতিদিনই কক্সবাজার ছুটে আসছেন লাখো পর্যটক, যারা সমুদ্র সৈকতে এসে নেমে পড়েন সমুদ্র স্নানে। বড় বড় ঢেউয়ের বাঁধা পেরিয়ে নোনা জলে মেতে ওঠার পাশাপাশি গা ভাসিয়ে দেন টিউবে। কিন্তু লাখো পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় নেই পর্যাপ্ত লাইফগার্ড কর্মী। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট লাইফগার্ড সংস্থার তথ্য অনুযায়ী এই মুহূর্তে 1 কিলোমিটার সমুদ্র সৈকতের নোনা জলে গোসল করছে প্রায় 60,000-এর অধিক পর্যটক, কিন্তু তাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে মাত্র 4 জন লাইফগার্ড কর্মী। নেই পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামও। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট, এসব পয়েন্টে রয়েছে 3টি লাইফগার্ড টাওয়ার, যেখানে প্রতিটি পয়েন্টে নিয়োজিত রয়েছে মাত্র 4 জন করে লাইফগার্ড কর্মী। কিন্তু মাদ্রাসা, শৈবাল, সিগাল, ডিভাইন ও কলাতলি পয়েন্টে পর্যটকরা সমুদ্র স্নানে নামলেও নেই লাইফগার্ড সেবা, যার কারণে এসব পয়েন্টে বাড়ছে দুর্ঘটনা। আমি এখানে গোসল করতে আসছি, লাল পতাকা মানে এটা কি জিনিস আমি জানি না। আমি এখন গোসল করতে নামলাম, গিয়ে দেখলাম লাইফগার্ড নাই। অনিরাপত্তার কারণে আমি এখন উঠে এসে বললাম। যেতটুকু নিরাপত্তা দরকার আমরা ততটুকু দেখতে পারতেছি না এখানে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাইফগার্ড সেবা চলছে দাতা সংস্থার অর্থায়নে, যেখানে 27 জন লাইফগার্ড কর্মী 2 শিফটে 12 জন করে দায়িত্ব পালন করছে 3টি পয়েন্টে। লাইফগার্ড কর্মীদের দাবি, পর্যাপ্ত কর্মী বা উদ্ধার সরঞ্জাম না থাকায় নিরাপত্তা দিতে বিপাকে পড়েন তারা। একই টাইমে 2 লক্ষর অধিক পর্যটক একসাথে পানিতে থাকে। সো এরকম 12 জন 2 শিফটে আমরা কিন্তু আমাদের জন্য এটা খাবার খাওয়া অনেক চ্যালেঞ্জিং। যেগুলি পর্যটক বিপদে পড়ে যায় তখন আমাদের থেকে কষ্ট হয়ে যায় উদ্ধার করতে, কারণ কেন আমাদের যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট নেই। সিসেফ লাইফগার্ড সংস্থা জানিয়েছে, শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাতুয়ারটেক ও টেকনাফ সৈকতে লাইফগার্ড সেবা বাড়ানো প্রয়োজন, যার জন্য প্রশাসন সহ হোটেল মোটেল ওনার্সদের এগিয়ে আসতে হবে। ইনানি, পাটুয়ারটেক থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে আমাদের দক্ষ পর্যটক থাকা দরকার, যাতে করে সেখানে প্রয়োজন পড়লে রেস্কিউ করতে নেমে যায় এবং মানুষকে সবসময় সতর্ক করে। গত 10 বছরে সমুদ্রে গোসলে নেমে মৃত্যু হয়েছে 52 জনের, আর জীবিত উদ্ধার করা হয়েছে 742 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাঙামাটিতে পুরানো সড়ক বাতি অপসারণ না করে স্থাপন করা হয়েছে নতুন সোলার বাতি। স্থাপনের পর কয়েক মাস বাতিগুলো জ্বললেও এরপর থেকে বন্ধ। রাতে সড়কে চলাচলে বিপাকে পড়েন স্থানীয়রা। এর দায় জনপ্রতিনিধিদের উপর চাপালো পৌর কর্তৃপক্ষ। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। 2018-19 ও 2022-23 অর্থ বছরে রাঙামাটি পৌরসভার সড়কের বিভিন্ন স্থানে প্রথম দফায় 159 ও দ্বিতীয় দফায় 150টি সোলার বাতি স্থাপন করা হয়। তবে 309টি সোলার বাতির মধ্যে বর্তমানে অকেজো 100টি এবং চুরি হয়েছে 7টি। এলাকাবাসীর অভিযোগ, স্থাপনের কয়েক মাস বাতিগুলো জ্বললেও এরপর থেকেই বন্ধ। এতে রাতে সড়ক অন্ধকার হয়ে যাওয়ায় বিপাকে পড়েন স্থানীয়রা। পুরাতন বাতি সংস্কার না করে নতুন সোলার বাতি লাগানোকে অর্থ অপচয় বলছেন সংশ্লিষ্টরা। প্রথম অবস্থায় কিছুদিন জ্বলছিল, এরপরে তো বলতে গেছে তার তো জ্বলতেছে না। চুলার একটা আসিল কে নিয়ে কিছু বলতে পারি না, চলাফেরার মাঝে অন্ধকার। এটা যখন ছিল মোটামুটি আমরা এলাকাবাসী হিসেবে যথেষ্ট উপকৃত হয়েছি। পুরনো সড়ক বাতিগুলো সংস্কার না করে নতুন বাতি স্থাপন করা সরকারের অর্থের অপচয় হচ্ছে। এই অর্থগুলো সাশ্রয় করে আমরা নতুন নতুন এরিয়া কভারেজ করতে পারি। একই স্থানে একাধিক বাতি স্থাপন সহ যাবতীয় দায় তৎকালীন জনপ্রতিনিধিদের উপর চাপালো পৌর কর্তৃপক্ষ। আর ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমরা ফলো করেছি। এখানে আমাদের বা আমরা যারা কর্মকর্তা কর্মচারী আছে, আমাদের এখানে করণীয় কিছু ছিল না। যেগুলো নষ্ট হয়ে আছে সংস্কারের সুযোগ থাকলে আমরা সংস্কার করব, আর নতুন করে যদি প্রতিস্থাপনের দরকার হয় মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আমরা কাজটা করব। পৌরসভার তথ্য মতে 309টি সোলার বাতি স্থাপনে ব্যয় হয়েছে 4 কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি। ভোরের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের সময়সীমা আরো 75 দিন পেছালেন ট্রাম্প। চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বন্ধ হচ্ছে না অ্যাপ। মালিকানা শেয়ারের জন্য নতুন মার্কিন প্রতিষ্ঠানের খোঁজ। মৌসুমে আনারসের বাম্পার ফলন হয়েছে খাগড়াছড়িতে। হানিকুইন জাতের এ ফল সংগ্রহ করছেন কৃষক, তবে দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা। অন্যদিকে ক্রেতা সংকটের কথা বলছেন ব্যবসায়ীরা। আর কৃষি বিভাগ বলছে এ ফলের চাষ সম্প্রসারণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
বিস্তীর্ণ পাহাড়ি জমিতে আবাদ হচ্ছে আনারস, ফলন ঘরে তুলতে ব্যস্ত কৃষক। চলতি মৌসুমে আনারসের বাম্পার ফলন হয়েছে খাগড়াছড়িতে। হানিকুইন জাতের এই ফল সংগ্রহ করছেন কৃষক। তবে ফলন ভালো হলেও হাসি নেই চাষিদের মুখে। তারা জানান, বর্তমানে পাইকাররা দাম একেবারে কমিয়ে দেয়, লোকসান হচ্ছে তাদের। এমনকি অনেক ক্ষেতে ফল নষ্ট হওয়ারও উপক্রম হয়েছে। মানুষের জীবিকা হলো আনারস। এখন আনারসের চাষ করার পরে আমরা সময় মতন ঠিক মতন পয়সা পাওয়া যায় না, দাম পাওয়া যায়। এখন সদাগর নিতে আসে না, বলতেছে যে বর্তমানে মাল বিক্রি হয় না। মার্কেটে যে চলে দ্রুত করা পরে ব্যবসায়ীরা বলছেন, ক্রেতা না থাকায় দাম মিলছে না। এ কারণে রাজধানী সহ অন্যান্য এলাকায় সরবরাহ করেও লাভ হচ্ছে না তাদের। বর্তমানে যে অবস্থা বাজারে খারাপ, আমাদের চালানো ওঠে না। আমাদের প্রতিটা ব্যাপারে অনেক টাকা করে লস, তারপরেও আমাদের নিতে হচ্ছে বেচার জন্য। এদিকে আনারস চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। 4.5 লক্ষ আনারসের চারা আমাদের 200 কৃষকের মাঝে 2250টি করে চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে জেলা পরিষদের সহযোগিতায়। আশা করি এই সহযোগিতার মাধ্যমে আনারস উৎপাদন আমাদের খাগড়াছড়িতে আরো বাড়বে। কৃষি বিভাগের তথ্য মতে খাগড়াছড়িতে এবছর 16,600 হেক্টর জমিতে আনারসের আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 41,000 মেট্রিক টন, যার মধ্যে আগাম আবাদ করা হয়েছে প্রায় 1,000 হেক্টর জমিতে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ব্রাহ্মণবাড়িয়ায় দখলের কারণে নদীর তীর সংকুচিত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে নাব্য সংকট। এমনকি তলদেশ ভরাট হওয়ায় বিভিন্ন হাওর ও বিলে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। সমাধানে কার্যকর উদ্যোগ নেই মৎস্য বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের। তবে জেলা প্রশাসক জানান, মাছের উৎপাদন বাড়াতে জলমহাল বাতিল করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। সুয়ারেজ লাইন দিয়ে শহরের আবর্জনা মিশছে নদীর পানিতে। এমন দূষিত পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন জেলেরা। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন নদীতে বেড়েছে দূষণ। অন্যদিকে দখলের কারণে তীর সংকুচিত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে নাব্য সংকট। এ কারণে মিলছে না কোনো মাছ। তলদেশ ভরাট হয়ে গেছে জেলার বিভিন্ন হাওর বিলের। মৎস্যজীবীরা বলছেন, দেশীয় মাছ না পাওয়ায় কমে গেছে তাদের আয়। ময়লা দিলামে টাউনের ময়লাটা এটা তো পানিটা বিষাক্ত হয়ে গেছে। আগের অবস্থা ভালোই আছে, আগের অবস্থা মাছ পাইছি, মাছ মারছি, অনেক মাছ পাওয়া যায় না। বাপ দাদার ফেসা লই আমরা পড়ে আছি। মাছ নদী উপায় গেছে না, ওই ময়লা পড়তে পড়তে মাছই তো পাওয়া যায় না। ওরা ওই করে কেয়ার করে লাড়ি ফোনা খাওয়া যায়, এই কারণে আমরা ওখানে খুব অর্থের মেঝে আছি। বৃহৎ একটি জনগোষ্ঠী নদীর উপর নির্ভরশীল, তাদের জীবন জীবিকার উপর দৃষ্টি করে গুরুত্ব দিয়ে কিন্তু সরকারের উচিত এখন এগুলো নিয়ে কাজ করা। এ নিয়ে উদ্যোগের কথা জানিয়েছে মৎস্য বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড। এই বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে আলাপ করেছি, উপজেলা মৎস্য অফিসার সহ উপজেলা নির্বাহী অফিসারগণের সাথে আলোচনা করেছি। মৎস্য আইনে ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি, অভিযান আরও খুব জোরদার করা হবে। প্রবাহে যদি কোনো ধরনের বাধা সৃষ্টি হয়, আমাদের রয়েছে যে আমরা এটার পদক্ষেপ গ্রহণ করব। তবে জেলা প্রশাসক জানান, মাছের উৎপাদন বৃদ্ধিতে জলমহল বাতিল করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। কয়েকদিন আগেই আমাদের জলমহল বরাদ্দ কমিটির মিটিং হয়েছে এবং ওখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে এই লিস্ট বাতিল করে দিচ্ছে। এগুলো লিস্ট দেওয়া যাবে না, এগুলো বাদ কেটে দিবে। আমাদের ডাইরেক্ট ন্যাচারাল যে ফ্লোটা আছে ওইটা রাখার জন্য। জেলা প্রশাসনের তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া 40টি নদী, 2টি হাওর এবং 3টি বিল রয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মুন্সিগঞ্জের মীর কাদিম আড়তে ইলিশ বিক্রি হচ্ছে 2,800 টাকা কেজিতে। 4 দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 300 টাকা পর্যন্ত। ঈদের ছুটিতে অন্য মাছও বিক্রি হচ্ছে চড়া দামে। ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেট ও মজুতদারকে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে ইলিশের পসরা। বড় আকারের ইলিশের দাম হাঁকা হচ্ছে 2800 টাকা কেজি। 4 দিনের ব্যবধানে বেড়েছে 300 টাকা পর্যন্ত। তারপরও ইলিশের স্বাদ নিতে আসা ক্রেতা পাইকাররা হুমড়ি খেয়ে পড়ছেন। হাটে ইলিশ ছাড়াও পাঙ্গাস, আইড়, বোয়াল, রুই, কাতল সহ বিভিন্ন মাছ পাওয়া যায়। তবে সব মাছই বিক্রি হচ্ছে বাড়তি দরে। এজন্য সিন্ডিকেট ও মজুতদারকে দায়ী করছেন ভোক্তারা। ঈদের পর তো এই জন্য মাছের দাম একটু তুলনামূলকভাবে বেশি। ঘুরতেছি পছন্দসই বা দামের সঙ্গে মিলে মাছ কিনতে পারতেছি না। জাগো টাকা আছে ভাই, এরা খাইতেছে, আর যারা মধ্যবয়স্ক বেচতে এরা তো খাইতে পারতেছে না ভাই। অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন, ইলিশ সংরক্ষণে 30 এপ্রিল পর্যন্ত দেশের 6 জেলার 5
5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ, সেই প্রভাব পড়েছে বাজারে। 2 মাসের অবরোধ, আরো আপনার 26 দিন আছে। এই 26 দিন পরে ভোলা ডিস্ট্রিক্টের মাছ ধরা হইলে ঘাটে মাছ প্রচুর মাছ আমদানি হইব, মাছের দাম কমবো। প্রায় 3 একর জমির উপর বসা এই হাটটিতে ছোট বড় মিলিয়ে 43টি মাছের আড়ত রয়েছে। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় 4000 মানুষের। শতাব্দী প্রাচীন এই হাটে মাছ আসে দেশের অন্তত 15 জেলা থেকে, আর 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মিরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর রিং বাঁধের প্রথম স্তরের কাজ শেষ হয়েছে, তবে এখনও পানিবন্দী 10 গ্রামের মানুষ। এদিকে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে শনিবারের মধ্যে শেষ হবে পুরো কাজ। টেকসই বেড়িবাঁধের দাবিতে উপকূলবাসীর বিক্ষোভ। প্রতি বছর জোয়ারের পানিতে তলিয়ে যায় বসতঘর, মাছের পুকুর, ফসলি জমি। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও হয়নি বাস্তবায়ন। দীর্ঘদিন ধরে সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধের বিভিন্ন অংশে ফাটল ছিল। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানানো হলেও গুরুত্ব দেয়নি। গত 31 মার্চ হঠাৎ করে বাঁধের 150 মিটার অংশ ভেঙে যায়। হু হু করে লোকালয়ে পানি ঢুকে পড়ে। ওই স্থানটিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ঘর দৌড় পড়ে গেছে, যা যা ছিল কেউ তার নিতে পারেনি হঠাৎ করে। এই রাস্তাটা কোনোভাবে টেকসই বাঁধ না হইলে এরকম পরিবেশ আরো জায়গায় জায়গায় হয়ে যাবে। এরা ত্রাণ চায় না, এরা বারবার করতে চায় না, মরতে চায় না। আমাদের একটাই দাবি, টেকসই বেড়িবাঁধ, তার কোনো বিকল্প নাই। এদিকে পঞ্চম দিনের মতো শুক্রবার সকাল থেকে স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নদীর রিং বাঁধের প্রথম স্তরের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এখনো পানিবন্দী রয়েছে 10 গ্রামের মানুষ। একটা প্রজেক্ট আর কি ডিপিপি তৈরি হচ্ছে, অনুমোদন হলে আশা করি যে আগামী 1 বছরের মধ্যে এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভাঙন কবলিত এলাকায় জোয়ার ভাটার স্রোতে সৃষ্ট ক্যানেলের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় 200 মিটার দূর দিয়ে রিং বাঁধ দিতে হচ্ছে, যে কারণে 350 মিটার দৈর্ঘ্যের রিং বাঁধ বাড়িয়ে 500 মিটার করতে হচ্ছে। সময় সংবাদ, সাতক্ষীরা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে নৌপথে ঢাকা ফিরছেন মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার ইউসুফ আলী এবং চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন ফারুক আহমদ। সরাসরি শুরুতেই যাচ্ছি ইউসুফের কাছে। ইউসুফ, দীর্ঘ ছুটির পরটা আবার কর্মমুখী হচ্ছে মানুষ। এই মুহূর্তে কিন্তু দীর্ঘ 10 দিন ছুটির পর আজকে 11তম ছুটির দিনে কিন্তু মানুষের শেষ সময়টা একদম ঘাটগুলোতে উপচে পড়েছে এবং তারা কিন্তু রাজধানীমুখী হচ্ছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে, ঠিক 5 মিনিট আগে, শাহ মখদুম নামে একটি রোরো ফেরি দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুয়া ঘাটে এসে পৌঁছেছে। সেখানে কিন্তু একদম মানুষের যে ঢল তা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তারা কিন্তু চলে গিয়েছে। এখন যে প্রাইভেট কার থেকে শুরু করে যে গাড়ি যানবাহনগুলো সেটা আনলোড হচ্ছে, অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে যে এই যে শেষ মুহূর্তে মানুষের যে রাজধানীমুখী হওয়া, তার কিন্তু চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। তারা স্বজনদের সাথে যে ঈদের খুশি ভাগাভাগি করে আবার কর্মস্থলে ছুটছে। আজকে অন্যান্য দিনের তুলনায় সকাল থেকে কিন্তু বেশ ভিড় রয়েছে। প্রত্যেকটা ফেরিতে কমপক্ষে 300 থেকে 500 পর্যন্ত যাত্রী আসছে। তো সময় যত গড়াচ্ছে ততই বেশি আমরা লক্ষ্য করছি। তবে এটা যে সকালের দিকটা একটু কম ছিল, এখন আরেকটু বেশি। তারপর আর এইটা অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এই যাত্রী সংখ্যা বাড়ছে। তো এদিকে আমরা বিআইডব্লিউটিসি এবং টি এর সাথে কথা বলেছি। বিআইডব্লিউটিএ এবং টিসি কর্তৃপক্ষ বলছেন যে সব কয়টি ফেরি কিন্তু এই পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নোটে রয়েছে। প্রয়োজন বোধে এখন শুধুমাত্র নামে কয়েকটি জেট যানবাহন নিয়েই কিন্তু অর্ধেক ফেরি দৌলতদিয়া প্রান্তে এবং কাজিরহাট প্রান্তে রওনা দিচ্ছেন। অর্থাৎ দৌলতদিয়া এবং কাজিরহাট বেশ যাত্রীর চাপ থাকায় সেখান থেকে এখন এই
যাত্রী আনার জন্য কিন্তু ফেরি সবসময় নিয়োজিত রয়েছে। পাটুরিয়া ঘাটে এই মুহূর্তে মাত্র 2টি ফেরি অবস্থান করছে, অর্থাৎ তারা অনেকটাই অল্প যানবাহন নিয়ে দৌলতদিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে, অর্থাৎ যাত্রীর চাপ কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এই ঘাট এলাকাতে। এবং যান যে জট বা ভোগান্তি তা কিন্তু এই মুহূর্তে ঘাট এলাকাতে নেই। এবং কি আমরা কথা বলেছিলাম যে যাত্রীদের সাথে, তারা বলছে সকালের যে যাত্রাটা তা কিন্তু খুবই স্বস্তিদায়ক এবং আরামদায়ক হচ্ছে। তারা বলছে দীর্ঘ যাত্রায় কোনো মহাসড়ক বা সড়কে কোনো যানজট বা ভোগান্তি না থাকায় তারা কিন্তু স্বস্তি নিয়েই তারা কিন্তু এখানে আসছে। এবং স্বজনদের সাথে যেহেতু ঈদের খুশি ভাগাভাগি করে তারা চলে এসেছে, তারা কিন্তু বলছে যে এই যে যাত্রা এখন পর্যন্ত এই দীর্ঘ ছুটি থাকাতে এবং ব্যবস্থাপনা ভালো থাকাতে খুব স্বাচ্ছন্দ্য হচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রোডে মোট 22টি ফেরি, 33টি লঞ্চ এবং 63টি স্পিডবোট চলাচল করছে। এই মুহূর্তে চাঁদপুরে রয়েছে লঞ্চঘাটে রয়েছে, চাঁদপুরের লঞ্চঘাটে রয়েছে ফারুক আহমেদ। আমরা তার কাছে সরাসরি চলে যাব। ফারুক, সেখানকার কি অবস্থা রয়েছে? নারী টানে বাড়ি ফিরেছিলেন যেমনটা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য গত সপ্তাহে মানুষজন যেভাবে ভিড় করেছিল তাদের গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, ঠিক একইভাবে আবার কর্মস্থলেও ফিরে যাচ্ছে সেই জীবিকার তাগিদে। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুর লঞ্চ টার্মিনালে সোনারতরী 3 নামক যাত্রীবাহী লঞ্চটিতে। লঞ্চটিতে বলা যেতে পারে যে এখন অনেকটা যাত্রীতে একেবারে পরিপূর্ণ। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা 7:20 চাঁদপুর লঞ্চ টার্মিনাল ত্যাগ করবে। তার মধ্যে কিন্তু এখন প্রায় 7টা বাজে, যাত্রীতে কিন্তু ভরে গেছে পুরো লঞ্চ টার্মিনালটায়। আমরা যদি দর্শকদের জানাতে পারি যে ভোর 6টা থেকে এর মধ্যে কিন্তু 2টি যাত্রীবাহী লঞ্চ জামাল 1 এবং সোনাতরী 4 চাঁদপুর লঞ্চ টার্মিনাল রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে ত্যাগ করেছে। আর এই যাত্রীরা মূলত যে শুধু চাঁদপুর জেলার তাই নয়, পাশের যে জেলাগুলো আছে কুমিল্লার একটি অংশ, লক্ষ্মীপুর, নোয়াখালী, এমনকি শরীয়তপুরের যাত্রীরাও কিন্তু চাঁদপুর হয়ে ঢাকা ফিরছেন। শুধু রাজধানী ঢাকার সঙ্গে এই যাত্রীরা যাতায়াত করছেন তা নয়, নারায়ণগঞ্জ সহ আরও বেশ কয়েকটি রুটেও কিন্তু তারা যাতায়াত করে থাকেন। সঙ্গত কারণে বলা যেতে পারে যে চাঁদপুর ঢাকার যে লঞ্চে যাত্রীরা যাচ্ছেন সেখানে আসলে একবারে দূরত্ব বলা যেতে পারে 3 থেকে 3.5 ঘন্টা, এবং এই 3-3.5 ঘন্টার মধ্যে কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করে থাকেন। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছেন যে চাঁদপুরে এখন পর্যন্ত আমরা যদি বলতে পারি যে গত 24 ঘন্টার মধ্যে প্রায় 75টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করেছে। এবং এই লঞ্চগুলো যদি বলতে পারি যে রাজধানী ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে 20টি লঞ্চ, এবং চাঁদপুর থেকে রাজধানী সদরঘাটে চলে গেছে 26টি লঞ্চ। অন্যদিকে যদি বলতে পারি যে নারায়ণগঞ্জ চাঁদপুর রুটে সেখানে 15টি লঞ্চ চাঁদপুরে পৌঁছেছে। একই পরিমাণ লঞ্চ কিন্তু চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে ছুটে গেছে। আর যদি আমরা বলি যে শরীয়তপুর বা মাদারীপুর সেই রুটগুলোতে কিন্তু 4টি লঞ্চ নিয়মিত যাতায়াত করছে। তার সঙ্গে যদি আমরা যোগ করতে পারি যে চাঁদপুর হয়ে দক্ষিণাঞ্চলে অর্থাৎ রাজধানী সদরঘাট থেকে যে যাত্রীবাহী লঞ্চগুলো চাঁদপুর হয়ে দক্ষিণাঞ্চলে যাতায়াত করে সেই লঞ্চের সংখ্যা বলা যেতে পারে যে অন্তত 20টি যাত্রীবাহী লঞ্চ, সেগুলো গত মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত চাঁদপুর লঞ্চ টার্মিনাল হয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছুটে গেছে। সেই লঞ্চগুলো হলো মূলত দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল এইসব জেলা আছে। একই সঙ্গে কিন্তু হাতিয়ার সঙ্গেও কিন্তু রাজধানী ঢাকার একটা যোগাযোগ আছে। সেই যাত্রীবাহী লঞ্চগুলো কিন্তু চাঁদপুর লঞ্চ টার্মিনাল ত্যাগ করেছে। আরেকটি কথা বলে রাখি যে যাত্রীরা কিন্তু এর মধ্যে আমাকে জানিয়েছেন যে আসলে নির্ধারিত ভাড়ায় কিন্তু এখন পর্যন্ত তারা যাতায়াত করতে পারছেন। এতে কিন্তু আপাতত তাদের মধ্যে দুশ্চিন্তা বা ভোগান্তির কোনো চিত্র বা তাদের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। সবশেষ যে তথ্যটি জানিয়ে দিতে চাই যে ভোর 6টা থেকে যে চাঁদপুর থেকে ঢাকাগামী যে যাত্রীবাহী লঞ্চগুলো যাতায়াত করছে এটি আজ মধ্যরাত পর্যন্ত চলাচল করবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ঈদে আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরে যাওয়া যাত্রীদের নিয়ে সবশেষ। গঞ্জ এবং চাঁদপুরে ভোরের সময়ে ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ রোজা আপনাকে। ওয়াকফ বিল পাশের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা ভারত সরকারের প্রতি ওয়াকফ বিল বাতিলের আহ্বান জানান। বলেন, এই বিলের মাধ্যমে ভারতের মুসলিমদের অধিকার খর্ব হবে। পরে তারা ওয়াকফ বিলের কপি ছিঁড়ে ও তা পুড়িয়ে বিলের প্রতি নিন্দা প্রকাশ করেন। সম্প্রতি ভারতের লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ বিল 2025 পাশ হয়েছে। ভারতের মুসলিম সংগঠনগুলোর দাবি, এই বিলের কারণে ওয়াকফ বোর্ডের আওতাধীন মসজিদ, মাদ্রাসা সহ সকল সম্পত্তি নিয়ন্ত্রণ করবে সরকার। ওয়াকফ বোর্ডের সম্পত্তি তো মুসলিমদের নিজস্ব সম্পত্তি, এটা দেখাশোনা তো তারা করবে। সেখানে অমুসলিমদেরকে কেন জোর করে এখানে তদারকি করাইতে হবে? এর মানে হচ্ছে আপনারা মুসলিমদের ধর্মীয় অধিকারকে খর্ব করতে চান। অনতিবিলম্বে আপনারা এই অন্যায্য মুসলিম বিরোধী ওয়াকফ বিল প্রত্যাহার করুন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার তোহাকান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। লম্বা ছুটি এবং লম্বা ছুটি শেষে ঢাকামুখী হয়েছেন মানুষ, রাজধানীমুখী, কর্মমুখর আবার হয়ে উঠবে। আজকে শনিবার, আজকে কিন্তু ঈদুল ফিতরের যে ছুটি ছিল নির্ধারিত, সেই ছুটি শেষে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে যদিও বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে আছে, তাদের যে গন্তব্য সে গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবে, তারপরেও সকাল থেকে অসংখ্য যাত্রী এখানে এসেছেন, বিশেষ করে ঢাকামুখী হয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গগামী, উত্তরবঙ্গের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কয়েকটি ট্রেন এবং উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকটি ট্রেন, মোট 5টি ট্রেন সকাল থেকে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করেছে। অর্থাৎ মানুষ যারা প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন, ঈদ আনন্দ উদযাপন করেছেন, তারা মূলত রাজধানীতে ফিরেছেন। আপনি জানেন, বলে রাখি যে এবারই কিন্তু লম্বা ছুটি ছিল ঈদুল ফিতরের, এবং এই লম্বা ছুটি আজকে শনিবার আজ পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত কিন্তু ছুটি রয়েছে এবং আগামীকাল থেকে সরকারি বেসরকারি যে সমস্ত অফিস রয়েছে, অফিস আদালত রয়েছে, সবগুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান এবং সব কিছু কিন্তু খুলে যাচ্ছে। সেক্ষেত্রে আগামীকাল থেকে আবারও কিন্তু রাজধানী কর্মমুখর হয়ে উঠবে এবং এই কর্মমুখর হওয়ার জন্য কিন্তু মানুষ আসলে তারা যেমন নারীর টানে বাড়ি ফিরেছিলেন, আবারও কর্মের তাগিদে তারা রাজধানীতে আবার ফিরেছেন, ঢাকায় ফিরছেন। এভাবে আমরা দেখেছি যে সকাল থেকে প্রায় 5টি ট্রেন, সকাল থেকে এখন পর্যন্ত, ভোর থেকে এখন পর্যন্ত 5টি ট্রেন, বিভিন্ন গন্তব্যের যে ট্রেন, সেই ট্রেন ঢাকামুখী হয়েছে এবং যাত্রী বোঝাই করে কিন্তু তারা আসছে। একইভাবে আমরা লক্ষ্য করছি যে ঈদের পরে, অর্থাৎ এই লম্বা ছুটির মধ্যেও যারা ছুটি ব্যবস্থাপনা করতে পারেনি, ম্যানেজ করতে পারেনি, তারা কিন্তু এখন আবার ফিরছেন। অর্থাৎ যারা ছুটি পেয়েছেন তারা আবার যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিস্তা এক্সপ্রেস সেটি এখানে রয়েছে। কিছুক্ষণ আগে মহানগর প্রভাতী এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে, সেটি প্রায় বলা যায় যে তার আসন যে সংখ্যক যে যাত্রী, সেই যাত্রী নিয়ে এখান থেকে ছেড়ে গেছে। এখন আরও একটি ট্রেন দাঁড়িয়ে আছে এবং সেই ট্রেনে ওঠার জন্য যাত্রীদের যে চেষ্টা, সেই চেষ্টাটি আসলে আমরা লক্ষ্য করছি। আমরা সকাল থেকে বলেছিলাম যে 5টি ট্রেন তারা ঢাকামুখী হয়েছে, অর্থাৎ বিভিন্ন যে যাত্রী, সেই যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের যে যাত্রা সেটি স্বস্তি ছিল, অর্থাৎ ঈদের মধ্যে বেশ স্বস্তিদায়ক যাত্রার মধ্যে তারা পার করেছেন। এখানে যারা গিয়েছেন, অর্থাৎ ঢাকা থেকে যারা ঈদ আনন্দ করার জন্য, প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তারা গিয়েছেন, তারা খুব স্বস্তিতে গিয়েছেন, তেমন আবার তারা স্বস্তিতে ফিরেছেন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই। তো সব মিলিয়ে বলা যায় যে আবারও কর্মমুখর হয়ে উঠবে রাজধানী। আগামীকাল থেকে, আজ থেকে ছুটি শেষ হয়ে যাচ্ছে, আজকেই সর্বশেষ ছুটির দিন। আগামীকাল থেকে আবারও কর্মমুখর হয়ে উঠবে এবং সেই জন্য কিন্তু ঢাকামুখী হচ্ছেন মানুষ, কর্মজীবী মানুষ। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে। টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার সময়সীমা আরও 75 দিনের জন্য পেছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ইস্যু তুলে তিনি জানিয়েছেন, চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অ্যাপটি বন্ধ হচ্ছে না। তবে মার্কিন আইনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে টিকটকের মালিকানা শেয়ারের জন্য খোঁজ চলছে নতুন মার্কিন প্রতিষ্ঠানের।
2024 সালের এপ্রিলে পাশ হওয়া এক আইনে টিকটককে 9 মাস সময় দেওয়া হয়েছিল চীনা মালিকানার বাইরে যেতে, নতুবা অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনো চুক্তি সম্পন্ন না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সময় বাড়ালেন 75 দিন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানান যে তার প্রশাসন টিকটক বাঁচাতে কাজ করছে, তবে এখনও কিছু অনুমোদন বাকি। তিনি আরও বলেন যে হোয়াইট হাউস চায় না টিকটক অন্ধকারে চলে যাক, তারা ভালোভাবে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী। ট্রাম্প বলেন টিকটক নিয়ে আলোচনার পাশাপাশি চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়েও আলোচনা চলছে। বর্তমানে চীনা পণ্যের উপর 54% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। টিকটক বিষয়ে চুক্তি স্বাক্ষর হলে শুল্ক কমানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আলোচনাধীন পরিকল্পনায় বাইটড্যান্সের অচীনা বিনিয়োগকারীরা মার্কিন অংশীদারিত্ব বাড়িয়ে টিকটকের মালিকানা নেবেন। মূল লক্ষ্য নতুন এই মার্কিন প্রতিষ্ঠান গঠন করে চীনা মালিকানা 20% নিচে নামিয়ে আনা, যাতে করে আইনের সঙ্গে সামঞ্জস্য রাখা যায়। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানায়, ট্রাম্প প্রশাসন বলছে এই চুক্তিতে ব্ল্যাকস্টোন ও ওরাকলের পাশাপাশি প্রযুক্তি খাতে প্রভাবশালী আরও বিনিয়োগকারী অংশ নিতে পারে, যদিও এখনও কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চলাকালীন ট্রাম্প বলেছিলেন তিনি কখনো টিকটক নিষিদ্ধ করবেন না, অথচ তার আগের প্রশাসনেই তিনি নিরাপত্তার কারণে অ্যাপটির বিরুদ্ধে অবস্থান নেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সরকারি দফতর থেকে পদত্যাগ করলেও ইলন মাস্ক ট্রাম্পের পরামর্শক হিসেবে থাকবেন, এমনটা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দায়িত্ব ছেড়ে দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে মাস্কের। টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী মাস্ককে সরকারি ব্যয় কমানো এবং কর্মী বহর ছোট করে আনার বিশেষ দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি সংস্থা থেকে কর্মী ছাঁটাই শুরু করেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসআইডি থেকে বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত হইচই তুলে দিয়েছিল বিশ্বব্যাপী। ভবিষ্যৎ প্রজন্ম ও অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ফিনল্যান্ড। দেশটির চাকরির বাজার ও প্রবৃদ্ধির দিকে নজর জোরালো করা হচ্ছে। দলটির চেয়ারম্যান আন্টি লিন্ডম্যান সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান। ফিনল্যান্ড থেকে আরও জানাচ্ছেন মহিউদ্দিন মধু। ফিনল্যান্ডে চলছে মিউনিসিপ্যাল নির্বাচন। আগাম ভোট চলবে আরো 4 দিন। চূড়ান্ত ভোট 13 এপ্রিল। প্রচারণায় সরগরম সবগুলো শহর। এসপো শহরের লেপ্পাভাড়ায় প্রচারণায় আসেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ফিনল্যান্ডের চেয়ারম্যান আন্টি লিন্ডম্যান। পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সান্না মারিনের পর দলের দায়িত্ব নেন তিনি। অভিবাসী বান্ধব নীতির কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয় লিন্ডম্যানের দল এসডিপি। প্রচারণা শেষে কথা বলেন সময় টিভির সঙ্গে, জানান বাংলাদেশি প্রবাসী ও অভিবাসীদের জন্য তার দলের অবস্থান অনড়। অভিবাসী অধিকার রক্ষা আমাদের জন্য একটা সার্বজনীন নীতি। প্রত্যেকেই সমান, এখানে কোনো বৈষম্য নেই। আপনি যদি এখানকার অবকাঠামোর দিকে তাকান তাহলে দেখতে পাবেন ফিনল্যান্ডের বয়স্করা কিভাবে থাকে। ভবিষ্যতে আমাদের আরো সুযোগ সুবিধা প্রয়োজন। আমি মনে করি অভিবাসীদের মধ্যে এসডিপি বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। পুরো পৃথিবীতে এটি একটি সফল মডেল এবং আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এটি রক্ষা করা উচিত। এই মিউনিসিপ্যাল নির্বাচন আসছে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে বলেও মত তার। জাতীয় কূটনীতিতে এই নির্বাচনগুলোর প্রভাব রয়েছে, কারণ বর্তমান নীতি নির্ধারকরা সমাজ কল্যাণ পরিষেবাগুলোতে কঠোর কাটছাঁটের পদক্ষেপ নিয়েছে এবং এটি চাকরি বাজার ও প্রবৃদ্ধি অর্জনের একমাত্র উপায়। আমাদের উচিত এর প্রতি নজরদারি করা। এসডিপি থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিয়াজ নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি লড়ছেন এসপো শহর থেকে। ফিনল্যান্ডের মিউনিসিপ্যাল ইলেকশন এতটা উৎসবমুখর খুব একটা লক্ষ্য করা যায় না, তবে পালা বদলের হাত গণনা কিন্তু এখান থেকে শুরু হয়, কারণ এবার যিনি এগিয়ে থাকবেন তারাই কিন্তু আগামী জাতীয় নির্বাচনে জয়ী হবেন বলে একটি ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে। তাই এসডিপির যিনি প্রেসিডেন্ট প্রার্থী হবেন তিনিও কিন্তু এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। সময়। এবার খেলার খবর।
সোশ্যাল মিডিয়ায় রিলসের যুগে ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হচ্ছে ছোট ছোট ভিডিও, যা দেখানো হয় তা সব সময় সত্য নয়। এতে নেতিবাচক প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সেও, এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন দাস। ব্যক্তিগত আক্ষেপ আছে সামাজিক মাধ্যমে অতিমাত্রায় ট্রল হওয়া নিয়ে। তারেক হাসান শিমুলের রিপোর্ট। আমরা অনেক বেশি আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক খারাপ অনেক ক্রিকেটারই খেলে, কিন্তু আপনাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়। এই জিনিসটা কতটা প্যাথেটিক, আর এটাকে আসলে আপনি কিভাবে নেন? বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডের মানুষের ধৈর্য একটু কম। সো এখন যে কেউ যখনই ফোন হাতে নেয় 5 মিনিট আসলে ভিডিও কেউ দেখতে চায় না, সবাই 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিটের ভিডিও দেখে। সো আপনি এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন সব রিলস হিসাবে তৈরি হয়। তো আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম জায়গায় এমন কিছু জিনিস হয়ে যায় রিলসে, সেটা ভাইরাল হতে থাকে বাংলাদেশের ক্ষেত্রে। আমি অনেক রিলস দেখছি আমার যে জিনিসটা আমি না, বা যেটা আমার ক্যারেক্টার ডিফাইন করে না। অনেকে আসলে যারা প্র্যাকটিক্যালি আমাকে সামনে থেকে দেখে না, জানে না, তারা ভাবে যে আমি একটু মুডি বা আমি একটু অন্যরকমভাবে, বিকজ আমার চলাফেরা বা চোখ মুখের চাউনি একটু অন্যরকম, তাই মনে করে অনেকে। বা কিছু হয়তো বা ইন্টারভিউ আমি দিয়েছি যেগুলো কথা কেটে কেটে লাগানো হয়, বিকজ আমি যেটা বললাম যে 30 সেকেন্ডে একটা রিল অনেক ভাইরাল হয়, মানুষ এখান থেকে ইনকাম করতেছে। তো তারা চাবে যে ইনকাম করার জন্য, কারো ইনকাম করতে যাওয়াতে আরেকটা মানুষকে ক্যারেক্টার ডিফাইন করতেছে অন্যরকমভাবে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। আপনি যদি আমার চলাফেরা দেখেন, আমার সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ থাকে না। ইনফ্যাক্ট আমি খুব একটা ইন্টারভিউ দিই না। সো অনেকে জানে না যে আমি কি ক্যারেক্টারের, বা আমি কি ধরনের কি পড়তে ভালোবাসি বা কি করতে ভালোবাসি। সো এই ছোট ছোট ক্লিপগুলো অনেক সময় নেগেটিভ রোল প্লে করে। আমি বলবো না যে এটা একদমই হ্যাম্পার করে না, বাট এই জিনিসগুলো যতটা আমি না, বাট আমাকে দেখানো হয় যে এটা আমি। তো আমি মনে করি এই জিনিসটা একটু যদি কাট অফ করা যায়, মানুষ, আমি যেটা বললাম যে এখনকার মানুষের ধৈর্য কম, কেউ আসলে পুরাটা দেখে না। ওই পুরাটা যদি দেখতে পারে কখনো, তাহলে ভাববে যে আমার ক্যারেক্টারটা এমন না। এখন ছোট জিনিসকে মানুষ শো করাতে এই জিনিসটা ক্যারেক্টারটা ডিফাইন করে ফেলে। তা আমার মনে হয় যে চেষ্টা করবো আমিও ইন্টারভিউ দেওয়ার, তাহলে মানুষজন বুঝবে যে আমার ক্যারেক্টারটা কীরকম। দর্শকরা অনেক বেশি এক্সপেকটেশন করে, ওইটা আসলে একটা নেগেটিভ রোল প্লে করে কি না, যে লিটন নামলেই রান করবে? আমি অনেক লাকি যে বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে এবং তারা চায় যে আমি পারফর্ম করি। এটা আমার জন্য একটা বড় পাওয়া। ক্রিকেট খেলি কিসের জন্য? ক্রিকেট খেলি নিজের জন্য, দেশের জন্য, এবং আমার যে ফ্যান্সরা আছে তাদের জন্য। অবশ্যই প্রত্যেকটা মানুষের কিছু ফ্যান্স থাকবে, কিছু হেটার্স থাকবে, এটাই বাস্তবতা। তারা চায় আমার ফ্যান্সরা যেন আমি পারফর্ম করি, বাট পারফর্ম করতে পারি না। যেমন তারাও কষ্ট পায়, সেম ওয়েতে আমিও কষ্ট পাই, বিকজ আমি এই রোদের ভিতর প্র্যাকটিস করি, দৌড়াই, সারাদিন পরিশ্রম করি, জিম করি। আলটিমেট তো আমার গোল হচ্ছে ম্যাচে যা রান করা। তো আমি যখন ওখানে রান না করতে পারি, আমিও আপসেট থাকি। সো আমি চেষ্টা করি যে ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, ওখানে পারফর্ম করার জন্য, বাট অনেক সময় হয়, অনেক সময় হয় না এই জিনিসটা। এটাও একটু বুঝতে হবে যে আমিও মানুষ। প্রত্যেকটা প্লেয়ারে একটা সময় খারাপ আসে, একটা সময় ভালো আসে। জিনিসটা এমন না যে কেউ কন্টিনিউ বেসিসে খারাপ খেলে, কন্টিনিউ বেসিসে ভালো খেলে। আপনি যদি দেখেন, আমি যখন পাকিস্তান সিরিজ খেললাম, তখন কিন্তু আমি ডমিনেট ক্রিকেট খেলেছি। 26 রানে 6 উইকেট পড়ার পর আমি মিরাজ যে ব্যাটিংটা করেছি, একটা বাংলাদেশের মানে জিতানোর জন্য একটা মুখ্য রান ছিল ওটা। ওখানে যেমন পারফরমেন্সটা ভালো হয়েছে, আবার আদার দেন আমি যখন ইন্ডিয়ার সাথে খেললাম, তখন আমার ওইভাবে পারফরমেন্স হয়নি। সো ক্রিকেটে জিনিসটা একটু আপস অ্যান্ড ডাউনস থাকে। সবসময় যে আপনি কন্টিনিউ বেসিসে ভালো হবে বা খারাপ হবে জিনিসটা সেটা না, বাট আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টা করি সবসময়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কপাল খুলছে মুস্তাফিজের। ব্যক্তিগত কারণে কাগিজুর রাবাদা আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেয়, তার জায়গায় আলোচনায় এসেছেন কাটার মাস্টার। ভারতের কিছু গণমাধ্যম এমনই সংবাদ প্রকাশ করেছে। চলতি মৌসুমে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন রাবাদা, তবে কয়েকদিন যেতে না যেতেই টুর্নামেন্ট থেকে ছুটি নিয়েছেন প্রোটিয়া পেসার। কারণ হিসেবে দেখিয়েছেন ব্যক্তিগত। আবারও আইপিএলের চলতি আসরে তাকে দেখা যাবে কিনা সে বিষয়ে পরিষ্কার করেননি তিনি। এদিকে রাবাদার অভাব পূরণের জন্য একজন বিদেশি পেসার খুঁজছে গুজরাট। আলোচনায় মুস্তাফিজ থাকলেও তাদের পছন্দের তালিকায়
সবার উপরে আইরিশ পেসার জস লিটল। গেল মৌসুমেও দলের অংশ ছিলেন তিনি। এক ম্যাচে শিকার করেছিলেন 4 উইকেট। তাকে না পেলে মুস্তাফিজকে হাত বাড়াবে গুজরাট। আগের মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন কাটার মাস্টার। মোহামেডানে তামিম ইকবালের শূন্যতা পূরণ করা অসম্ভব। তার জায়গায় সাদা কালোদের নেতৃত্বে তাওহিদ হৃদয়ের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন। এদিকে শক্তিশালী দল গঠন করেও আশানুরূপ পারফরমেন্স করতে না পারায় আক্ষেপে পড়ছেন লিজেন্ড অব রূপগঞ্জের কোচ সোহেল ইসলাম। তবে পরবর্তী রাউন্ড থেকে ঘুরে দাঁড়াবে দল, এমনটাই বিশ্বাস তার। প্রাইম ব্যাংক থেকে মোহামেডান, বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিকাংশ ক্রিকেটার কি সাদা কালোদের ডেরায় ভিড়িয়েছেন তামিম ইকবাল। লক্ষ্য দলটার দীর্ঘদিনের শিরোপা ঘরা কাটানো। তবে সেই ক্রিকেটারই দাঁড়িয়ে কঠিন বাস্তবতার সামনে। এবারে ডিপিএলে যে খেলা হচ্ছে না তার, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমন একজনকে না পাওয়া বড় ধাক্কা মোহামেডানের জন্য। ওটা তো অপূরণীয়। টাইমের জায়গা তো বেসিক্যালি কেউ ফিল আপ করতে পারবে না। মৌসুমে দুর্দান্ত ছিলেন তামিম ইকবাল। অসুস্থতায় পড়ার আগ পর্যন্ত 2 সেঞ্চুরিতে 7 ইনিংসে করেছিলেন 368 রান। তার নেতৃত্বে 6 জয়ে টেবিলের 3 নম্বরে মোহামেডান। এবার অধিনায়ক নিয়ে বিপাকে মতিঝিলের ক্লাব। আর সামনে জিম্বাবুয়ে সিরিজ থাকায় পরিবর্তন আনতে হবে দলের পরিকল্পনায়ও। তাহিদ হ্যাভ এ গ্রেট চান্স। যখন তামিম বাইরে ছিল তখন করছে, সো তাহিদ পসিবিলিটি বেশি, সেটা ক্লাবের ডিসিশন। এই একটা লিগ হচ্ছে এবার যে প্রতিটা খেলাই ইম্পর্টেন্ট। একটা খেলা হেরে গেলে অনেক পিছিয়ে হয়ে যাচ্ছে। আমরা অ্যাজিউম করছি 3-4টা প্লেয়ার যেতে পারে। এখন পর্যন্ত বোর্ড আমাদের কিছু জানায়নি ক্লাবকে। ওই চিন্তা করেই টিম করেছি। আমাদের 18 জন 19 জনের মেম্বার আছে, তো ওখান থেকেই অ্যাডজাস্ট করা হবে ইনশাল্লাহ। এবারে ডিপিএলে মোহামেডানের মতো শক্তিশালী দল গঠন করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে নামভারের মতো কাজের কাজ করতে পারছে না দলটা। টেবিলে অবস্থান 6 নম্বরে ধারাবাহিক হতে পারছেন না সৌম্য জাকেররা, যা হতাশ করেছে কোচকে। তবে নবম রাউন্ড থেকে ভালো কিছু শুরু করার অপেক্ষায় দলটা। পেন অ্যান্ড পেপারসে আমরা স্ট্রং টিম। তো এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেদের যে ম্যারিট, যে কোয়ালিটি, এখনও পর্যন্ত আমরা সেই ধরনের পারফরমেন্স এখনও আমরা শো করতে পারি না। কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে ছেলেদের আরও ডেভেলপ করার স্কোপ আছে, সবাই কাছাকাছি শক্তিমত্তার দিক থেকে। তো ম্যাচ ডেতে যারা আসলে ভালো খেলছে এবং যে প্ল্যান করে আসছে, ওই এক্সিকিউশন যাদের ভালো হচ্ছে তারাই ভালো খেলছে। তো স্টিল আমি আমার ছেলেদের উপরে এখনও খুবই আশাবাদী। রোববার থেকে শুরু হবে ডিপিএল এর নবম রাউন্ড। প্রথম দিনে মাঠে নামবে মোহামেডান, আবাহনী, প্রাইম ব্যাংকের মতো জায়ান্টরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বেন স্টোকসকে ইংল্যান্ডের রঙিন পোশাকের দায়িত্ব দেওয়া ভুল ছিল। সাদা পোশাকে তার কাছ থেকে সেরা পারফরমেন্স পেতে হলে ওয়ানডের চাপ থেকে দূরে রাখা উচিত, এমন মন্তব্য করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। এই অলরাউন্ডার টেস্ট অধিনায়কত্বেই বেশি কার্যকর হবে বলেও মত তার। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ইংল্যান্ডের ওয়ানডের অধিনায়ক হচ্ছেন অলরাউন্ডার বেন স্টোকস। দীর্ঘদিন ওডিআই থেকে দূরে থাকা এই ক্রিকেটারকে নিয়ে যে ইসিবির পরিকল্পনা তা স্পষ্ট হয় ডিরেক্টর রব কির বক্তব্যে। এরপর থেকেই তাকে নিয়ে সমালোচনায় ছয়লাভ। সে পালে হাওয়া দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। গেল চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে নতুন অধিনায়কের খোঁজে ইংলিশরা, তবে সেখানেই বাধে বিপত্তি। আগামী জুন জুলাই থেকে ইংল্যান্ডের ব্যস্ত টেস্ট সূচি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে 5 টেস্টের সিরিজের পরেই অ্যাশেজ খেলবে অস্ট্রেলিয়ার মাটিতে। ওয়ানডেতে ফিরলে টেস্টে বেন স্টোকসের ওয়ার্কলোড ম্যানেজ করা কঠিন হবে বলে মন্তব্য করেন মাইকেল ভন। ক্যাপ্টেন্সি তো দূরের কথা, স্টোকসকে সীমিত ওভারে খেলানোর পরিকল্পনাকেই বোকামি বলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এটা ভাবা একেবারেই বোকামি হবে। বেন স্টোকস সাদা বলের ক্রিকেটে খেলবে। অনুশীলন থেকে শুরু করে আন্তর্জাতিক ম্যাচ সে সব সময় নিজেকে উজাড় করে দেয়। তাকে অধিনায়ক বিবেচনা করাটাও স্বার্থপরতা। অধিনায়ক হতে সে রাজি হবেন কারণ সে বেন স্টোকস। ইংল্যান্ড তাকে যা করতে বলবে সে তাই করবে। 2022 সালে স্টোকস অধিনায়ক ও ব্রেন্ডন ম্যাককালাম কোচের দায়িত্ব নেয়ার পর থেকে টেস্টে একের পর এক সাফল্য পাচ্ছে ইংল্যান্ড। তাই স্টোকসের টেস্ট ক্যারিয়ার আরও লম্বা হওয়ার দিকেই এখন সবার নজর দেওয়া উচিত বলে মনে করেন ভন। তাকে অ্যাশেজ জিততে হবে, তাকে অ্যাশেজ জিততে দিন। এটা কেবল ভারত বা অ্যাশেজ সিরিজের কথা বলছি না। আমি তাকে 2027 সালে ঘরের মাঠে অ্যাশেজের
নেতৃত্বে দেখতে চাই। সে ইংল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে যাক। কেন তার উপর সাদা বলের বোঝা চাপানো হবে? যদিও এখনো ইংল্যান্ডের ওয়ানডের অধিনায়কের বিষয়টি চূড়ান্ত করেনি ইসিবি। তাজিন খন্দকার, সময় সংবাদ। টাঙ্গাইলের মির্জাপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। ফাইনালে ধামরায় জায়ান্ট প্লেয়ারকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইল। উত্তেজনাপূর্ণ খেলা দেখে খুশি ক্রীড়ামোদী দর্শকরা। প্রতি বছর এমন আয়োজনের দাবি তাদের। এদিকে আয়োজকরা বলছেন ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে এই আয়োজন করেছেন তারা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে বিস্তারিত। মাঠ দেখে মনে হবে এটা ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট ভেন্যু, যে কেউ এই ভুলটি করতেই পারেন। প্রকৃতপক্ষে এটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মসদই গ্রামের একটি মাঠ। ঈদের ছুটিতে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে পরিবারের পরিজনের কাছে ছুটে আসা মানুষদের ঈদ আনন্দ আরও একটু বাড়িয়ে দিতে আয়োজন করা হয় এই ক্রিকেট টুর্নামেন্টের, যার পোশাকি নাম ছিল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় ধামরাই জায়ান্ট প্লেয়ার এবং সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল। টস জিতে জায়ান্ট প্লেয়ারদের ব্যাটিংয়ে পাঠায় সিটি এক্সপ্রেস। নয়নাভিরাম মাঠ আর দুর্দান্ত আউটফিল্ডে ব্যাটিং করে রানের ফোয়ারা ছোটান ধামরাইয়ের ব্যাটাররা। নির্ধারিত 20 ওভারে 198 রান করেন তারা, কিন্তু দিন শেষে এই রানটাও যথেষ্ট হয়নি জয়ের জন্য। 19.1 ওভারেই ম্যাচ জিতে নেয় সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল। ক্রিকেট টুর্নামেন্ট যে এখানে আয়োজন করেছেন এর জন্য আমরা টাঙ্গাইলবাসীকে জানাই ধন্যবাদ। নতুন প্রজন্মকে আমরা খেলাধুলা সহ সামাজিক যত ধরনের মাধ্যম আছে সবকিছুর মধ্যে আমরা সম্পৃক্ত করতে চাই। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে বিপুল সাড়া পেয়ে অভিভূত আয়োজকরা। ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজনের প্রতিশ্রুতি দিলেন তারা। যারা এই খেলার আয়োজন করেছে আয়োজকদেরকে আমি বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 8টি দল নিয়ে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে 1 লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। ভারত ম্যাচে ফিনিশারের অভাবে ভুগেছে বাংলাদেশ, তাই জুনের আগে বিদেশি ফুটবলারদের ট্রায়াল সম্পন্ন করে সেই অভাব পূরণ করা হবে বলে জানান বাফুফের সদস্য ইকবাল হোসেন। পাশাপাশি ফাহমিদুলকেও দলে রাখা হবে বলে ইঙ্গিত দেন তিনি। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যে সুযোগ এখনও আছে বাংলাদেশের, তা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান ইকবাল। চীনের দুঃখ যেমন হুয়াংহো, বাংলাদেশ ফুটবলের তেমন ফিনিশার। এই জায়গায় ঘাটতি না থাকলে গেল এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের জালে গুনে গুনে কমপক্ষে দেয়া সম্ভব হতো 4 গোল। ঘরোয়া লিগে খেলা ফুটবলার দিয়ে চেষ্টা করেও লম্বা সময়েও পারফেক্ট নাম্বার 9-এর অভাব পূরণ করতে পারেনি বাফুফে, তাই বাধ্য হয়ে যাচ্ছে বিকল্প পন্থায়। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি বেছে নেয় অনেক প্রবাসী ফুটবলার এখন ভাবছে লাল সবুজ ফুটবল নিয়ে। তারই ধারাবাহিকতায় ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আমেরিকা থেকে অনেকেই আসছেন ট্রায়ালে। এরই মধ্যে অন্তত 4 জনকে পরখ করেছে বাফুফের টেকনিক্যাল স্টাফ। আরও অন্তত 20 জন আছে লাইনে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে তাদের মধ্য থেকেই একজন ফরওয়ার্ড বাছাই করতে চায় ফেডারেশন। লাস্ট ম্যাচে আমরা এতগুলো সুযোগ পেয়েছি, আমি ইটস এ পার্ট অফ গেম, যে খেলায় মিস হতেই পারে, এটা কোনো অসম্ভব কিছু না। তবে ভালো একটা ফিনিশার থাকলে আমরা কিন্তু ওই দিন ওপেন 2-3টা গোলে যে মিসগুলো হয়েছে মিসগুলো ফিনিশিং করতে পারতো। এই জায়গাটাতে আমি মনে করি যে আসলে আমাদের কিছু যদি ভালো ইনক্লুড হয় এখানে, ভালো ইনক্লুড হলে আমাদের জন্য অনেক বাড়তি প্লাস পয়েন্ট হবে। বাংলাদেশ দলের সবশেষ ক্যাম্পে ছিলেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। স্বল্প সময় নিজের ফুটবল শৈলী দিয়ে মুগ্ধতা ছড়ালেও অদৃশ্য কারণে তাকে বাইরে রেখেই স্কোয়াড সাজান কাবরেরা। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে ফেরানোর ইঙ্গিত দিয়েছে বাফুফে। যেহেতু ইয়ং বয়স, ইয়ং প্লেয়ার, 18 বছর প্লেয়ার এখনো খেলতে পারে। অনেক দেশে 18 বছর প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতে কোনো ব্যাপার না। তারপরে যেহেতু সে স্বল্প সময় পেয়েছে, সৌদিতে অল্প কয়েকদিন পেয়েছে, এটা কোচের প্ল্যানিং অবশ্যই আছে। কোচ কিন্তু বলছে যে সে আমার ভবিষ্যৎ প্ল্যানিং আছে। তো আমি তো মনে করি হয়তো কোচ তাকে আরেকটা সুযোগ দিয়ে দেখবে হয়তো। এশিয়ান কাপ বাছে 1 ম্যাচ খেলে 1 পয়েন্ট বাংলাদেশের। সি গ্রুপের বাকি সদস্যদের অবস্থাও একই রকম, যে কারণে খুব ভালো চান্স আছে লাল সবুজদের চূড়ান্ত পর্বে খেলার, যে সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বাফুফে। এই ম্যাচটা আমাদের খুব ভাইটাল ম্যাচ, কারণ আলটিমেটলি আমরা যে গ্রুপে আছি, আমি মনে করি যে এই গ্রুপ থেকে আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য একটা সুযোগ আমাদের আছে, কারণ বিশাল একটা সুযোগ আছে। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই এবং প্লাস যারা ফরেন প্লেয়ার আসবো তাদের কাছ থেকেও আমরা কিছু ফরেনারকে বেছে নিতে চাই, যেন বাংলাদেশ টিমটা একটা ভালো পর্যায়ে যায়। আমরা সাউথ এশিয়ার বাইরেও যেন আমরা এশিয়ান স্ট্যান্ডার্ডে ফাইট করতে পারি। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম।
এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নারী দলের বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। ভুটান লিগ খেলতে যাওয়ার আগে ফুটবলারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি। তবে বিদ্রোহী 18 নারী ফুটবলারের চুক্তি নবায়ন ও ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি সাবিনাদের উপর ছেড়ে দিয়েছে ফেডারেশন। ব্যাপারটা আত্মসম্মানের। কোচ ইস্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না 18 বিদ্রোহী নারী ফুটবলারের, যা কেন্দ্র করে বাফুফের সঙ্গে নতুন চুক্তি করেনি সাবিনা মারিয়া মাসুরারা। এরই মাঝে ফেডারেশন থেকে অনুমতি নিয়ে ভুটানের লিগ খেলতে যাচ্ছেন বিদ্রোহী ফুটবলারদের 7 জন। আগামী রোববার ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাবিনা মনিকারা। তার আগের দিনই বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসবেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। ওরা তো বাংলাদেশের প্লেয়ার হিসেবে যাচ্ছে ওখানে, সো উনি ওনার টিপিক্যাল যে গাইডেন্স বলেন একজন গার্জিয়ান হিসাবে সেগুলি তিনি বলবেন। ইটস এ ভেরি ইনফর্মাল মিটিং এবং তাদের সাথে আমরা যে আলাপ আলোচনা করবো, তাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে আলাপ করবো, তারা কী করা উচিত কী করা উচিত না, এবং অফকোর্স তাদের খেলার রিপোর্ট আমরা সবসময় নিব, যাতে ভবিষ্যতে যদি আমাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ ইন দ্যাট কেস তারা যেন আসতে পারে, সে আসার ফর্মালিটিস কী হবে। বাফুফের সভাপতির সঙ্গে বৈঠকে অবশ্যই উঠে আসবে নারী ফুটবলারদের চুক্তির বিষয়টি, তবে তা ফুটবলারদের উপরই ছেড়ে দিয়েছে ফেডারেশন। এছাড়া আসন্ন এশিয়া কাপ বাছাইয়ের ক্যাম্পে বিদ্রোহী 18 ফুটবলার যোগ দিবেন কিনা তা নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। আমাদের তরফ থেকে দুয়ার তাদের জন্য সবসময় খোলা, সেটা আমরা সবসময় বলেছি। তারা হয়তো বা আজকে ভুটানে না গেলে হয়তো ক্যাম্পে ডেফিনেটলি আসতেন, তারা আমাদের যত বিশ্বাস, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। এটা তো আসলে আমাদের কাছে এটা কোনো এই মুহূর্তে কখনোই আসতে কোনো মেজরিটি ছিল না। আমাদের তরফ থেকে আমাদের স্পষ্ট মেসেজ যে তারাকে আমরা দেখেছি, তারা যারা আসলে যখনই আসবেন, তারা যারা চুক্তির বাইরে আছেন তাদের সাথে আমরা চুক্তিটা করে ফেলবো এবং প্র্যাকটিস তারা শুরু করবেন ইনশাআল্লাহ। সো এটা তো আসলে তাদের সিদ্ধান্ত। প্রায় 4 থেকে 5 মাস ধরে চলবে ভুটান লিগ। এই সময়টাতে ক্লাব নিয়ে ব্যস্ত থাকবেন সাবিনা, ঋতুপর্ণা, মনিকারা। তবে কোচ চাইলে যে কোনো সময় জাতীয় দলের ডিউটি পালন করতে আসতে হবে সাবিনাদের। সেই অনুযায়ী তাদের ছাড়পত্র দিয়েছে ফেডারেশন। হেড কোচ চান এদের কাউকে, সবাইকেও যেতে হবে, এটা তার ব্যাপার। যদি কাউকে চান তাকে আমরা অফার করব এবং ক্লাব ছাড়তে বাধ্য থাকবে ইন দ্যাট কেস যদি ফিফা উইন্ডোর মধ্যে পড়ে, এবং তারাও যদি চান সেক্ষেত্রে আমাদের খরচই তাদেরকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এর আগেও কোচ ইস্যুতে সাবিনাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল, তবে নিজেদের অবস্থান থেকে সরে আসেননি 18 নারী ফুটবলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউনূস মোদি বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন দ্বার উন্মোচনের আশা বিশ্লেষকদের। শেখ হাসিনার প্রত্যর্পণেই দিল্লির সাড়া দেয়া নিয়ে সন্দিহান। প্রথম ধাপে প্রত্যাবাসনের যোগ্য হিসেবে চিহ্নিত 1,80,000 রোহিঙ্গা। বাংলাদেশকে জানালো মিয়ানমার। রাখাইনে অনুকূল পরিবেশ নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকের। মেট্রো যাত্রায় হরহামেশা একক টিকিট নিয়ে জটিলতা। এমআরটি পাস নিয়েও আক্ষেপ যাত্রীদের। সেবা সহজ করতে জাপান থেকে আনা হচ্ছে অ্যাপ, দেশীয় প্রযুক্তিতে তৈরির পরামর্শ। এবং ট্রাম্পের শুল্ক আরোপে পণ্যের দাম বাড়াবে যুক্তরাষ্ট্র, মাশুল গুনবেন দেশটির জনগণ। রফতানিকারকদের চাপে ফেলতে পারে ক্রেতা প্রতিষ্ঠান, সতর্ক থাকার পরামর্শ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।